नमस्कार बंधुरा आमी प्रियंका केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा सबाई खूब भालो आछो एबं सुस्थ आछो। आमिओ बेश भालो आछि, आमार परिवारও सुस्थ आछे। आमार आरो एकटी नतुन ब्लगे तोमादेर सबाइके अनेक अनेक स्वागत जानाई। आज जामाई षष्ठी और आमादेर बाड़ीते षष्ठी पुजो हय। पाड़ार प्रतिटा मानुषई आसे आमादेर बाड़ीते पुजो दिते, तो सेई कारणे आजकेও सेई रकम छोटो करे एकटा पुजोर आयोजन करा हयेछे। ताई सकाल सकाल घुम थेके उठे गेছি। तो आमादेर दादा भाई ओइदिके 5टार समय बेरिये गिয়েছে আর তখন আর না ঘুমিয়ে একেবারে উঠে পড়েছি। আর দেখতেই পারলে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম আর তারপর আমার যে এই যে ডেটোগুলো এগুলো না মুছে নিচ্ছি। আসলে একদমই ঘরের সামনেটাতে বালি সিমেন্টের কাজ হচ্ছে, সব সময় বালি সিমেন্ট সমস্ত কিছু এদিকে উঠতে থাকে, ছিটে লাগতে থাকে। তো এগুলো নেতা দিয়ে ভালো করে মুছে নিলাম, একদম সিঁড়ি ডেটো সমস্ত কিছু। তারপর জল দিয়ে ঝাঁটা দিয়ে চাতালটাও ঝাঁটিয়ে নিয়েছি। আর আমার ঝাড় দেওয়া এই অংশটুকু আর এই বাকি যে এই অংশটুকু যেখানে আমার শাশুড়ি মা ঝাড় দিচ্ছে ওইগুলো মা ঝাড় দিয়ে নেয় এই দিকটা। তারপরে আমাদের ওই পাশে আরও একটু জায়গা রয়েছে ভাড়ার ঘর যেগুলো, সেগুলোর পেছনের দিকটা ওগুলো মা ঝাড় দেয়। আর এখন স্নান করাও হয়ে গেছে। আর আমি বলেছিলাম যে আমার এই যে তারটা রয়েছে এখানে না প্রচুর পিঁপড়ে হয়, আর জামা কাপড় মেললে জামা কাপড়ের ওপরে সেই পিঁপড়েগুলো তো বেয়ে বেড়ায় আর জামা কাপড়ের মধ্যে ঢুকে থাকে, যখনই পড়তে যাই তখনই কিন্তু কামড়ে দেয়। তো আমি বলেছিলাম যে কি করলে আমি এই পিঁপড়ের থেকে মুক্তি পাবো। তো আমাকে কৃষ্ণা দিদিভাই বলেছিলে যে লক্ষণ রেখা যে চক সেইটা তারের ওপর দিয়ে ঘষে দিলে পিঁপড়ে চলে যাবে। তো আজকে সকালে জামা কাপড় মেলতে এসেই ভাবলাম আগে ওই চকটা বরঞ্চ ঘষে দিয়ে নিই, তারপর জামা কাপড় মেলে দেবো। তো চকটা একদম পুরো তার বরাবর ঘষে দিয়েছি। আর এই তো এইবার জামা কাপড়গুলোও মেলে নিচ্ছি। আর আমার বাড়িতে যেহেতু মিস্ত্রি কাজ করছে আর আমি এই দুপুরের পরটাতে বসে ভয়েস ওভার দিচ্ছি, তো সেই কারণে না আশপাশ থেকে কিন্তু ওই যে মেশিনটা চলছে সেই টাইলস কাটার যে মেশিনটা তার আওয়াজটা কিন্তু আসছে। তো আশা করি তোমরা সবাই একটু অ্যাডজাস্ট করে নেবে। সকাল সকাল একদম বাসি কাজ সেরে নিয়ে স্নান সেরে নিয়েছি, ঘর দুটো সমস্ত ঝাড় দিয়ে নিয়েছি। কিন্তু আমি সকাল সকাল এখনই মুছলাম না, কারণ সকালের জলখাবারটা আমাকে না আগে আগে বানিয়ে নিতে হবে। কারণ যেহেতু পুজো বসবে আর ওই সময়টাতে মানে 9:30 থেকে 10টার মধ্যে পুজোটা বসবে, আর তখনই যদি আমি এই রান্নার দিকটাতে ব্যস্ত থাকি তাহলে পুজোর ওই দিকটাতেও তো গোছাতে হবে, মা একা একা পেরে উঠবে না। সেই কারণে সকালের জলখাবার একদম রেডি করে রেখে দিচ্ছি। পুজো শেষে চটপট লুচি ভেজে নেব আর তারপর সবার খাওয়া হয়ে যাবে। তো সেই কারণেই আগে আগে আর কি সমস্তটা করে নেওয়া। তো আজকে ছোলার ডাল রান্না করব। আমার শাশুড়ি মার আবদার যাকে বলে যে আমি যেরকম গাজর আলু সমস্ত দিয়ে একটা ছোলার ডাল বানাই, তো সেই রকমটা মাকে করে দিতে হবে। এর আগের দিনকে তো একদম সিম্পলভাবেই রান্না করেছিলাম, কিছুই দিইনি। তো আজকে ভাবলাম যে লুচি যখন করবই তাহলে আজকে এইভাবেই ছোলার ডালটা মায়ের পছন্দের বানাই। আজকে যেহেতু ষষ্ঠী আর আমাদের এই ষষ্ঠীর দিনটাতে কিন্তু ভাত খাওয়া নেই, মানে মা আর আমি দুজনেই এই ময়দাই খাবো। তো ভাত রান্না করব বেলায়, সেটা আমাদের বাবান এবং বাবানের বাবা ও আমার শ্বশুরমশাইয়ের জন্য। তো সেই কারণেই একটু বেশি করেই ডালটা করে নিচ্ছি আর ময়দাটাও কিন্তু বেশি করেই মেখে রাখবো। এদিকে ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, 2টো সিটি ওদিকে দিয়ে নেব। আর এদিকে দেখো সবজিগুলো কিন্তু আমি কুটে নিয়েছি। এখানে দেখো সমস্ত কিছু একদম ধরে ধরে গুছিয়ে রেখে দিয়েছি। তো দেখো প্রথমেই এখানে রয়েছে ছোট ছোট করে আলুর টুকরো, গাজর, কিশমিশ, একটু কাজু, সেটাও ছোট ছোট করে টুকরো করেছি, কাঁচা লঙ্কা এবং আদা, এই সমস্ত দিয়েই ছোলার ডালটা বানিয়ে নেব। আর এখানে ময়দা মেখে রাখবো, তার জন্য এখানে একদম ময়ম দিয়ে সমস্তটা রেডি করে রেখে দিয়েছি। ডালটা করে নিয়ে ময়দাটাও এখানে মেখে নেব। কিছু কিছু রান্না রয়েছে যার মধ্যে আদা কাঁচা লঙ্কা একটু থেতে দিলে যেন তার স্বাদটা খুব ভালো লাগে, সেই রকম রান্নার মধ্যেই একটা কিন্তু এরকম ছোলার ডাল। তো আমি এটাকে আর মিক্সিতে বাটিনি, দেখো ছোট ছোট করে একদম টুকরো করে নিয়েছি আদাগুলো, লঙ্কাগুলোকেও না কুচিয়ে নিয়েছি। আর এই যে একটুখানি হামাল দিস্তায় সুন্দর করে একটু ক্রাশ করে নিলাম। আর এই যে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, এইবার ছোলার ডালটা রান্না করে নেব। তো প্রথমেই ফোড়ন দিয়ে নিচ্ছি, জিরে, গোটা গরম মশলা এবং গোটা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে নিলাম। মশলাগুলো দিয়ে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এইবার এর মধ্যে ওই যে থেতে রাখা আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে নিলাম।
আদা কাঁচা লঙ্কাটা একটুখানি কষিয়ে নিয়ে তার মধ্যে আলু এবং গাজরের টুকরোগুলো দিয়ে নিলাম। এক্ষেত্রে আমি কিন্তু আজকে ওই গাজর আলুটা প্রথমে ভাজিনি, তোমরা চাইলে ফোড়ন দেওয়ার পর আলু এবং গাজরটা একটু ভেজে নিতে পারো, তারপর মশলাটা দিতে পারো। কিন্তু আমি আর আজকে সেইভাবে করিনি, আমি মশলা দিয়ে তার মধ্যে গাজর এবং আলু টুকরোগুলো দিয়ে নিলাম। এবার একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে এর মধ্যে একই সাথে দিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর অল্প একটুখানি জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর ভীষণ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে কাজু আর কিশমিশটা দিয়ে আরও একটুখানি নাড়াচাড়া করে নেব। মশলাটা পুরোটাই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে নিলাম। আমার এই ডালটা সেদ্ধ করতে কিন্তু মোট 3টে সিটি লেগেছে। প্রথমে 2টো সিটি দিয়েছিলাম, তারপর যেন মনে হলো যে একটু বেশি যেন দানা লাগছে, তো তারপর আর একটা সিটি দিতে না দিতেই একদম নামিয়ে দিয়েছি। তো একদম ডালটা কিন্তু আমার পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। আর ছোলার ডাল জানো তো, একটু যদি দানা দানা না থাকে খেতে কিন্তু মোটেও ভালো লাগে না। একদম গোলে ফ্যানের মতন হয়ে গেলে সেটা লুচি দিয়ে খেতে একটুকু ভালো লাগে না। তো এই দেখো, এখন এর মধ্যে আমি পরিমাণ মতন মিষ্টি দিয়ে নেব। আর ছোলার ডালে একটু মিষ্টি না দিলে সেটা তো একদমই ভালো লাগে না, তো একটু মিষ্টি এর মধ্যে দিয়ে নিচ্ছি। ডালটা 10 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। ডালটা কিন্তু এখন একদম রেডি। আর নামানোর আগে আমি যে স্পেশাল মশলাটা তৈরি করে রাখি সেইটাই মধ্যে দিয়ে নিলাম। আর এই মশলাটা দেওয়ার জন্যই না এই ছোলার ডালের গন্ধটা একদমই মিষ্টির দোকানের মতনই কিন্তু হয়। তবে এখন যেহেতু ডালটা গরম অবস্থাতে রয়েছে তাই কিন্তু একটু পাতলা মনে হচ্ছে। ডালটা কিন্তু যখন আমরা খাবো তখন কিন্তু ডালটা একদমই চাপচাপ হয়ে যাবে। ওদিকে ময়দা মেখে রেখে দিয়েছি, ডালটাও হয়ে গেছে। এইবার ভাবলাম ঘরটা মুছে নিই, বাড়িতে পুজো, সকাল সকাল ঘর না মুছলে মোটেও তো ভালো লাগে না, তাই এখন ঘরটা মুছে নিচ্ছি, তাহলে বেলায় আর মুছতে হবে না। তবে রান্না করে নিয়ে বারান্দাটা আর একবার মুছে নেব। আর এই যে খাটের তলাটা, এই জায়গাটা না সত্যি কথা বলতে গেলে যখন ন্যাতা দিয়ে মুছতাম তখন কিন্তু ভীষণই আমার অসুবিধা হতো এর ভেতরে ঢুকে মুছতে। আর যবে থেকে আমি মপ ব্যবহার করা ধরেছি তখন থেকে কিন্তু এই খাটের নিচটা মুছতে আমার কিন্তু একটুকু অসুবিধা হয় না। 9:30 থেকে 10টার মধ্যে পুজো শুরু হবে আর এখন ঘড়িতে মোটে 7:30। এখনও ঢের সময় বাকি রয়েছে। তবে হ্যাঁ, এখন আরও একবার আমাকে জল ঢেলে নিতে হবে, না হলে কাপড় কিছুতেই পরতে পারবো না। আর একটু আলতা পরারও ইচ্ছে রয়েছে, যেহেতু ষষ্ঠীর দিনকে আমার শাশুড়িমা বলেন যে একটু আলতা পরতে। প্রথম না পরতে চাইতাম না, কিন্তু এখন বেশ ভালো লাগে। তাহলে চলো কি কি গুছিয়ে নিয়েছি তোমাদের একবার এক ঝলক দেখিয়ে নিই। ডালটা দেখো এখানে একদম দারুণভাবে রেডি করে রেখে দিয়েছি। আর ময়দা মেখে একদম গুছি করে রেখেছি, যাতে পুজো শেষেই চটপট আমি ময়দাটা ভেজে দিতে পারি, মানে লুচিগুলো ভেজে দিতে পারি আর কি। আর এখানে দুপুরে কি রান্না করব তার একটা বন্দোবস্ত করে রেখেছি। যেহেতু তোমাদের দাদাভাই, বাবান এবং বাবা খাবে, তো এখানে উচ্ছে ভাজা করব, তার জন্য চাকচাক করে উচ্ছে কুটে রেখেছি। বেগুন, আলু, পটল দিয়ে একটা ঝোলের তরকারি হবে, অবশ্যই গাটি কচু দেবো, কিন্তু সেটা এখন ঘরে নেই, তাই তোমাদের দাদাভাইকে ফোন করে বলে দিয়েছি কাজ থেকে ফেরার পথে গাটি কচু যেন অবশ্যই নিয়ে আসে। তো এই হলো দুপুরের মেনু। তো বুঝতেই পারছো এখানে একদম সমস্ত কিছু কিন্তু একদম গোছ গাছ পরিপাটি করে রেখে দিয়েছি। আর এই দিকটা দেখো কত সুন্দর করে সমস্ত গুছিয়ে রেখেছি। তো ওদিকে চায়ের বাসন কোসন সেগুলোও মেজে ঘষে রাখা রয়েছে। এইবার গা ধুয়ে কাপড়টা উপরে নেব। আজকে নতুন একটা সুতির ছাপা শাড়ি পরেছি, অরেঞ্জ কালারের। দেখো তো কেমন লাগছে আমাকে। তবে সুতির শাড়ি পরলে না বেশ আরামদায়ক লাগে। আর শাড়িটা যেহেতু খুব একটা কড়কড়ে নয়, নরম ধাতের, তাই কিন্তু কাপড়টা পরে বেশ ভালো লাগছে। আর এই দেখো পায়ে আলতাটাও পরে নিয়েছি। এক হাতে ক্যামেরা ধরে দেখাতে পারছি না, তো এই দেখো কেমন লাগছে বলো তো, কমেন্টে জানিও। এদিকে তোমাদের দাদাভাই কাজের থেকে চলে এসেছে, তো মা আমাকে বলল যে ওদিকটা মা কোনো রকম গুছিয়ে নিচ্ছে, আমি যেন লুচি ভেজে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে নিই, কারণ ও আবার সময় মতন বেরিয়ে যাবে। আর তারপর বাকিটা গিয়ে মায়ের সাথে সাথে আমিও গুছিয়ে নেব। তো এই যে এখানে গরম গরম লুচি ভেজে নিচ্ছি। এদিকে আমি এসে দেখছি মা নৈবেদ্যও করে ফেলেছে। এদিকে ঘট পেতে
মোটামুটি পুজোটা গুছিয়ে ফেলেছে। তো আমি এদিকটাতে এসে প্রদীপ সাজিয়ে দিলাম, আর ওই যে দই চিড়ে মুরগির যে ভোগটা হয় সেইটা আমি করে দিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ ঠাকুরগুলো সমস্ত এইভাবে রাখা রয়েছে। মা কোনো রকম এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে পুজোর আয়োজনটা করেছে। আর আমাদের এত বড় নাট মন্দির, কিন্তু আজকে না বড্ডই ছোট লাগছে। কেন বলো তো, যেহেতু ওই যে ওই পাশটা দেখতে পাচ্ছ পেছনের দিকটা মিস্ত্রির কাজ এখনও চলছে, সমস্ত কিছু ছড়ানো ছেটানো রয়েছে। তবে আজকে এই দিনটাতে কিন্তু অনেকই মানুষজন হয়, তবে এইটুকু জায়গার মধ্যে কি করে যে কি ম্যানেজ হবে সেইটাই কিন্তু চিন্তার বিষয়। জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠম তীর্থ হনুমান গোত্র নাম বলো। দাসী আলম গোত্র অশোকাকুণ্ড দাসী। ওম সহস্র শিষ্য পুরুষ ওম নারায়ণ বুধময় বাসুদেব ধীময়। মোমবাতি যা আছে বার করে না জ্বালাও, আছে ওই যে বেলপাতা আছে আমার, ওটার মধ্যে এক গাদা বেলপাতা, যাও তো ওখানে নিয়ে আসো। বেলপাতাটা নিয়ে আসো। পুষ্প পরে সমৃদ্ধে ষষ্ঠী মাতা সর্ব কল্যাণ এ তবে এস সচন্দন নীলপত্র পুষ্পাঞ্জলি ষষ্ঠী সেই যায়। পুজো শেষে সবাইকে প্রসাদ দেওয়ার পর মা বাবাকে খেতে দিয়ে নিয়েছি, আর মাকে বললাম মা তুমি নাট মন্দিরটা বরঞ্চ একটু গুছিয়ে নাও, আমি এদিকে বরঞ্চ রান্নাটাও বসিয়ে দিয়ে নিই। আর এদিকে আমার বাবান দেখো আজকে কত বড় একটা ঘুড়ি বানিয়েছে। তো আমি আবার জিজ্ঞেস করছি এত বড় ঘুড়ি পারবি তো ওড়াতে? সে বলছে হ্যাঁ পারবো। এদিকে দেখো চটপট রান্না বসিয়ে দিয়েছি, উচ্ছেটা ভেজে রেখে দিয়েছি, আর এদিকে যে নিরামিষ ঝোল সেটা ফুটছে। তোমাদের দাদাভাইকে বলেছিলাম গাটি কচু নিয়ে আসতে, তো সেইটা একদম ঝটপট করে কুটে একদম মধ্যেখান থেকে টুকরো করে নিয়েছি। আর এই দেখো যেহেতু এক বেলার ঝোল শুধুমাত্র বাবা এবং বাবানের বাবার জন্য, তো সেই কারণে অল্প করেই করে নিচ্ছি। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর বাবান তো এসবের মধ্যে কিছুই খাবে না, গতকালের ফ্রাইড রাইস আর একটু আলুর দম রয়েছে, ওইটা গরম করে দিলে ও বলেছে খেয়ে নেবে। আজকে সকালের জলখাবার খাওয়াটা যেহেতু একটু দেরি করে হয়েছে, তাই দুপুরের ভাত খেতে বাবা একটু দেরি করলো। তো এই যে বাবার ভাত এখন বেড়ে নিয়েছি, উচ্ছে ভাজা আর তার সাথে নিরামিষ ঝোল। চলো বাবাকে দিয়ে আসি। এখন ঠিক বিকেল 5:30, আর আজকে যে আমি তারের মধ্যে লক্ষণ রেখা দিয়ে নিয়েছিলাম, তার জন্য দেখো আজকে কিন্তু একটা পিঁপড়েও আমার জামা কাপড়ের ওপরে নেই, মানে তারটাতেই একদম পিঁপড়ের কোনো চিহ্ন নেই। তো সত্যি এই বুদ্ধিটা কিন্তু দিভাই ভীষণ আমার কাজে লেগেছে, তো তোমাকে কিন্তু অনেক থ্যাংক ইউ। এইরকম গৃহস্থলীর টুকিটাকি জিনিসগুলো সত্যিই জানা কিন্তু ভীষণ প্রয়োজনীয়। আমি যেটুকু জানি সেটুকু তোমাদের শেখাই, আর তোমরা যেটুকু জানো সেটুকু আমার সাথে শেয়ার করো। তো খুব সুন্দর একটা নিবিড় সম্পর্ক আমাদের মধ্যে কিন্তু আমাদের অলক্ষ্যেই গড়ে উঠেছে। আর এই দেখো বাবান আর বাবানের বন্ধু বিকেলবেলায় একটু পার্কে নেমেছে ঘুড়ি ওড়াবে বলে।
আজকে পুজো শেষে তারপর সেই যে 4টে লুচি খেয়েছিলাম, তারপর সারা দিনে আর এতটুকুও খিদে পাইনি। সন্ধেবেলার দিকে আবার একটু চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম, আর ফুচকা এসেছিল। তো ফুচকাতে তো আর পেঁয়াজ রসুন কিছুই দেওয়া নেই, তো সেখানে না আজকে একটুখানি ফুচকাও খেয়ে নিয়েছি সন্ধেবেলায়। ব্যাস, লুচি বারবার আমি কিছুতেই খেতে পারি না, তো রাত্রে সবার জন্যই 1 সপ্তাহ লুচি করে নিচ্ছি, কারণ সবাই রাজি হয়েছিল যে লুচি খাবে। মা তো লুচি খাবেই, তাছাড়া বাবা রাত্রে রুটি খায়, তো দেখলাম বাবাও বললো লুচি ছোলার ডালই খেয়ে নেবে, তার সাথে মিষ্টি রয়েছে। তো এই এখন সবার জন্য লুচি ভেজে নিলাম। তো এখানে তোমাদের দাদা ভাইকে লুচি, ছোলার ডাল এবং মিষ্টি দিয়ে খেতে দিয়ে নিচ্ছি। আর এখানে বাবা এবং মায়ের জন্য লুচি আর ছোলার ডাল, এটা ও ঘরে একেবারে গিয়ে দিয়ে আসবো। তো মা বললো মোটেই 6টা লুচি করতে, 4টে নাকি বাবা খাবে আর 2টো মা খাবে। আর এখানে মিষ্টি রয়েছে, সব শুদ্ধ মায়ের কাছে দিয়ে আসি, মা বাবাকে খেতে দিয়ে নেবে। খাওয়া দাওয়া তো সবারই মিটে গিয়েছে, ওদিকে বাসন কোসনও দেখতে পাচ্ছ মাজা ঘষা হয়ে গেছে। এখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, তবে বৃষ্টির যেরকম অবস্থাটা দেখছি, এতে করে মনে হচ্ছে বৃষ্টি কিন্তু একদমই হবে না, ওই একটুখানি ঝিরিঝিরি হালকা হচ্ছে, এতে গরমটা আরও অনেক গুণ বাড়িয়ে দেবে। তো যাই হোক, সন্ধ্যাবেলায় গা ধুয়ে জামা কাপড় ছেড়ে নেওয়াটা প্রতিদিনের অভ্যাস, সেটাও করে নিয়েছি। আর এই তো এখন জামা কাপড়গুলো সমস্ত তুলে ঘরের যে দড়িটা আছে সেইখানে মেলে দেবো, কারণ ঘরে রাত্রেবেলায় সারা রাত ফ্যান চলবে, আর হাওয়াতে কিন্তু এই যে জামা কাপড়গুলো যেগুলো জল ঝরে গেছে এগুলো ভোর অবধি সবটাই শুকিয়ে যাবে। শেষে একটা কথা বলি, আমি জামাই ষষ্ঠীতে কিন্তু বহু বছরই যাই না। আমি এই জামাই ষষ্ঠীর দিনটা যেহেতু বাড়িতে পুজো হয়, আমি বাড়িতেই থাকি, তবে কোনো একটা দিন এরপরে বাড়িতে যাই। তবে এখন যে পরিমাণে গরম পড়েছে, আমি এর মধ্যে তো বাড়িতে যাচ্ছিই না। মা বোনের বাড়িতে গিয়েছে, বোন যেহেতু বেড়ালের বাচ্চাগুলো রেখে আসতে পারবে না, তাই মা বাবাকে ডেকে নিয়েছে। তাহলে চলো আজকের ব্লগটা কিন্তু এইখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো। সো গুড নাইট।